অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি আমির খসরুর। জুলাইয়ের সঙ্গে বেইমানি করলে কম্প্রোমাইজ করা হবে না, বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে জামায়াত আমির। এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে, আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। ছাত্রদল শিবির বিরুদ্ধে উত্তপ্ত হচ্ছে শিক্ষাঙ্গন, সংকট সমাধানে আলোচনার তাগিদ কেন্দ্রীয় নেতাদের, দলীয় রাজনীতি ছায়া থেকে বেরোনোর আহ্বান। ব্যক্তিগতভাবে এবং সংগঠন হিসাবে যেভাবে হচ্ছে কুলুষিত করছে, সম্পর্ক খারাপ করছে, ঘন্টার পর ঘন্টা ডাকসুতে অথবা মধুর ক্যান্টিনে অপেক্ষা করা, তারা ওই কালচারে যাওয়ার জন্য তারা একটু চেষ্টা করতেছে। সহনশীলতা যদি আপনার মনে হয় যে এইটা আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে আপনাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংশোধন নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকার ও বিরোধী দল, বিশেষ কমিটির মতামত নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ। আমরা বিপক্ষ হয়েছি কখন, আমাদের বিপক্ষ বানাইলে কখন, যখন ওই ইন্টারিম গভর্নমেন্ট চুরি করে একটা কাগজ তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। সরকার বলা যায় ফেসিবাদের আমলে কিছু বিষয় যে জায়গায় ছিল ওই জায়গায় যাওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। হামে আজও 7 শিশুর মৃত্যু, ঠাঁই নেই হাসপাতালগুলোতে। টিকার অভাবে উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার। পাম্পগুলোতে কমছে দীর্ঘ অপেক্ষা, আগের চেয়ে মিলছে বেশি তেল। গ্রামে বিদ্যুতের লোডশেডিংয়ে বিপাকে মানুষ। সারাদিন বসে আছি, কারেন্ট যায় আবার আইসে। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কারেন্ট থাকে, 20 ঘন্টা থাকে না। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছি না। বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল, বলছেন বিশেষজ্ঞরা। ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের। নানা নাটকীয়তার পর সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে রাতেই পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখযোগ্য অগ্রগতির প্রত্যাশা ইসলামাবাদের। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ঠাকুরগাঁয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। এই সংকট মোকাবেলা সরকারের জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় $230 বিলিয়ন লুট হয়েছে, ফলে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের ভোগান্তির কথাও স্বীকার করেন মন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী হুঁশিয়ারি করেন, শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চক্রান্তে জড়িত কোনো শক্তিকে সরকার ছাড় দেবে না। এগুলো সমাজে কিছু উচ্ছৃঙ্খল, এটা দল বলে কিছু নেই, সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে, এদেরকে বাংলাদেশের আইন এটা টেক কেয়ার করবে, আপনার নিশ্চিন্ত থাকতে হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। সারা দেশে সৃষ্ট জ্বালানি সংকটকে কৃত্রিম বলে আখ্যা দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তিনি বলেন, সরবরাহে কোনো ঘাটতি নেই। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সব সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়েছে।
ইসরায়েল ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সংকটের কারণে সরকারের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। এই সরকার ক্ষমতা আসার পরে এই যে ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না আর কি। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। এটা আন্তর্জাতিক একটা ঘটনার প্রেক্ষিতে একটা বড় সংকট হয়ে গেছে, যেটা আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলো বিঘ্নিত করেছে, বাধাগ্রস্ত করেছে। তিনি জানান, 1 মে নয়াপল্টনে শ্রমিক দিবসের সমাবেশ করবে বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারম্যান, তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অবস্থিত থাকবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে আর কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার বারবার কথার বরখেলাপ করছে। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে দলটির আমির আগামী 3 মাস জেলায় জেলায় নাগরিক সমাবেশের ডাক দেন। 5 আগস্ট ঢাকায় হবে গণমিছিল। গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। যোগ দেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সমাবেশে বক্তারা বলেন, সরকার বারবার কথার বরখেলাপ করছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। তারা যতদিন পর্যন্ত সংস্কার বাস্তবায়ন শেষ না করে, ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় যে সংগ্রাম আমরা শুরু করেছি এটা অব্যাহত থাকবে। গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছে, যদি সেই রায় বাস্তবায়ন করা না হয়, আবার 71-এর মতো মুক্তিযুদ্ধ হবে। সরকার বারবার কথার বরখেলাপ করছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, যারা জুলাইয়ের সাথে বেইমানি করবে তাদের ছাড় দেওয়া হবে না। জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিড়ালের মতো বাঁচতে চাই না, 100 বছর 1000 বছর সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, আগামী 3 মাস গণভোটের রায় বাস্তবায়ন ও সংকট নিরসনের দাবিতে জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবে তার দল। 5 আগস্ট ঢাকায় হবে গণমিছিল। আগামী 3 মাস, মে, জুন, রক্তাক্ত জুলাই, বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের অন্যান্য চলমান সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবার ঘোষণা দিচ্ছে। সমাবেশ থেকে বলা হয়, সংশোধনী নয়, সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় 11 দলীয় ঐক্য। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। পুরনো স্বৈরতন্ত্র ফিরে আনার চেষ্টা হলে জনগণ সোচ্চার হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যারা পরিবর্তন চান তাদের এখন থেকে স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম। রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের অংশগ্রহণে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান অনুষ্ঠান। আয়োজনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে। গণভোট অস্বীকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। আমাদের যে গুরুত্বপূর্ণ সংস্কারের অধ্যাদেশ ছিল, আমরা যে এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশে অর্থনৈতিক বৈষম্য দূর হবে, সেই সংস্কারগুলোকে এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে। এই সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল, দেশে গণতন্ত্র নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর
নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে না দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেন যুবদলের বহিষ্কৃত নেতা ইসহাক সরকার সহ বেশ কয়েকজন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন নেতৃবৃন্দরা। বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায় একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাল্লাহ আবার রাজপথে নেমে আসব। যদি কেউ ফ্যাসিবাদ আবার কায়েম করতে চায়, আমরা তাদের লেজ ধরে আবার টেনে পিছনে নিয়ে আসবো, যেভাবে শেখ হাসিনাকে আমরা নিয়েছিলাম। গণহত্যা ও ফ্যাসিবাদের সাথে জড়িত নয় এমন সবাইকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছেন কিংবা পূর্ববর্তীতে বিভিন্ন রাজনীতির সাথে জড়িত ছিলেন, ফ্যাসিবাদের সাথে জড়িত নয় এবং গণহত্যার সাথে জড়িত নয় এমন সকলকে জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণের দাওয়াত দেওয়া এবং জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দেওয়ার জন্য। যত ক্রাইসিসগুলো রয়েছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের ক্ষেত্রে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে নিশ্চিত করতে পারি, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে ফেরত দেব। এনসিপি নেতারা জানান জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল হিসেবে এনসিপি এখন স্থানীয় পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। নত জানু পররাষ্ট্রনীতি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আমরা আহ্বান জানাবো বড় দুই ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবিরের বিরুদ্ধে দিন দিনে উত্তপ্ত হয়ে উঠছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব বলে মনে করেন সংগঠন দুটির শীর্ষ নেতারা। আর বিশেষজ্ঞরা বলছেন দলীয় রাজনীতির ছায়া থেকে বের হতে না পারলে গুণগত পরিবর্তন সম্ভব নয়। অপরদিকে ক্যাম্পাসগুলোতে পেশি শক্তির ছাত্র রাজনীতির চর্চা বন্ধের তাগিদ দিয়েছেন শিক্ষার্থীরা। বিগত আওয়ামী লীগ সরকারের বিরোধী আন্দোলন কিংবা জুলাই 24-এর গণ অভ্যুত্থান এক কাতারে লড়াইয়ে সামিল ছিল ছাত্রদল ও ছাত্র শিবির। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর দিন যতই গড়িয়েছে ততই তিক্ততা বেড়েছে সংগঠন দুটির মধ্যে। গেল কদিনে চট্টগ্রাম, পাবনা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘাত সংঘর্ষে আবারও প্রকাশ্যে এসেছে এই বিরোধ। লড়াই সংগ্রামের দীর্ঘদিনের মিত্রদের সম্পর্ক কেন এমন শত্রুতায় পরিণত হলো, জবাবে একে অন্যের উপর দায় চাপিয়েছেন দুই ছাত্র সংগঠনের শীর্ষ দুই নেতা। প্রতিটি ক্যাম্পাসে শিবির স্বাভাবিক যে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করার এক ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলে আমাদের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এ থেকে আমি মনে করি যে সামগ্রিকভাবে এটি এক ধরনের সংকট তৈরি করেছে শিবিরের এই পরিস্থিতিগুলো। এবং বিশেষ করে আপনি দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শিবির ব্যক্তিগতভাবে এবং সংগঠন হিসাবে যেভাবে হচ্ছে কুলুষিত করছে, সম্পর্ক খারাপ করছে, আমি মনে করি এতেই শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে। তারা আমাদেরকে ওই গেস্ট রুমে যাওয়া, গণরুমে যাওয়া, বড় ভাইকে প্রোটোকল দেয়া, প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষায় থাকা, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ডাকসুতে অথবা মধুর ক্যান্টিনে অপেক্ষা করা, তারা ওই কালচারে যাওয়ার জন্য তারা একটি চেষ্টা করতেছে। তো এখানে ছাত্র শিবির যেহেতু বাধা, এই জন্য ছাত্র শিবিরের উপরে তারা আক্রমণাত্মক হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে যে গুণগত পরিবর্তনের আলাপ উঠেছিল তা কি আপাতত শিখে উঠল? এমন প্রশ্নে এই দুই নেতা বললেন, আলোচনায় সংকট সমাধানের একমাত্র পথ, তবে তাতেও শর্ত থাকে। আমরা মনে করি যে আলাপ আলোচনা করতে হলে অবশ্যই শিবিরকে শুরুতে তাদের যে বট আইডি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দৈনন্দিন কার্যকলাপ, এগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত বলে আমরা মনে করি। এগুলো নিয়ন্ত্রণ করলে সম্পর্ক আমি মনে করি 80% আসলে এখানে ঠিক হয়ে যাবে। বিবেকবান ছাত্র নেতা থাকেন, ঠিক আছে, তাদের সবারই চাওয়াটা একই হওয়া উচিত যে ক্যাম্পাস যাতে নিরাপদ থাকে। আর কেউ যদি অ্যানার্কিস্ট থাকে তাহলে সেটা হলো তাদের চাওয়া যে ক্যাম্পাসটা সুন্দর পরিবেশ এখানে না থাকুক। ক্ষমতাসীন ও বিরোধী দলের দুই ছাত্র সংগঠনের এমন বৈরী আচরণের দায় মূল রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। একটা সার্টেন লেভেল অফ সহনশীলতা আপনার দেখাতে হবে, এবং সহনশীলতা যদি আপনার মনে হয় যে এইটা আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে তাহলে আপনাকে আইনানুগী ব্যবস্থা নিতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা এবং এটার প্র্যাকটিসটা, কেউ যখন এটাকে ভায়োলেট করবে তখন না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইনানুগ ব্যবস্থা নেওয়া, এই ধরনের জিনিসপত্রগুলো আপনি যতদিন না শুরু করবেন ততদিন পর্যন্ত হচ্ছে গিয়ে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাবে, এবং এগুলো আরো বাড়ার আরো সম্ভাবনাই আমি দেখি। এদিকে শিক্ষার্থীদের চাওয়া ছাত্র রাজনীতি হোক শিক্ষার্থী বান্ধব। সবাই রাজনীতি করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা অবস্থা তৈরি হবে যেখানে ছাত্রদের জন্য কাজ করবে তারা, মানে ছাত্রদের জন্য রাজনীতি হওয়া প্রয়োজন। রাজনীতি হোক কিন্তু শিক্ষার্থীদের জন্য হোক, এটাই আমরা চাই।
বিশ্লেষকরা মনে করেন, রাজনীতিতে মিত্রতা বা বন্ধুভাব ততক্ষণই থাকে যতক্ষণ না ক্ষমতা আর প্রভাবের প্রশ্নটা সামনে আসে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। অধ্যাদেশ সংশোধন ও বাতিলের বিষয়ে বিশেষ কমিটিতে সম্মতি জানালেও পরে বিরোধিতা করেছে জামায়াত। এমন অভিযোগ সরকার দলীয় চিফ হুইপের। তার দাবি, সকলের মতামতের ভিত্তিতে অধ্যাদেশগুলো পরবর্তীতে বিল আনার বিষয়ে সিদ্ধান্ত হয়। কেবল রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিরোধী দল এমন আচরণ করছে বলে অভিযোগ তার। তবে এমন অভিযোগ নাকচ করেছেন বিরোধী দলীয় হুইপ। বলেন, বিশেষ কমিটিতেও আপত্তি জানিয়েছিল জামায়াত। সরকার সবখানে নিজেদের দখল রাখতে চাইছে বলে অভিযোগ তার। বিভিন্ন বিষয়ে 133টি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর 30 দিনের মধ্যে পাশ না হলে বাতিল হয়ে যায় অধ্যাদেশ। অভ্যুত্থান পরবর্তী ডক্টর ইনুস সরকারের জারি করা 98টি অধ্যাদেশকে সংসদ আইনি ভিত্তি দিয়েছে 91টি বিল পাশের মাধ্যমে। এর মধ্যে আছে স্থানীয় সরকার সংশোধন বিল, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন বিল, সরকারি কর্ম কমিশন বিলের মতো বিধান। মাননীয় স্পিকার, আমরা কোথায় বলবো? আমরা যদি মাননীয় মন্ত্রীদেরকে বিরোধী দল আপত্তি তুলছে সংশোধিত বিল ও বাতিল হওয়া অধ্যাদেশ নিয়ে। সংসদে 15টি অধ্যাদেশ পাশ হয় সংশোধিত আকারে, যার একটি ব্যাংক রেজুলেশন। সংশোধনীতে বলা হয় 7.5% টাকা দিয়ে মালিকানা ফিরে পেতে পারবেন পুরনোরা। এছাড়া জুলাই স্মৃতি জাদুঘর নিয়েও সংসদে ব্যাপক সমালোচনা করেন বিরোধীরা। তাদের অভিযোগ, সংশোধনের ফলে ব্যাংক লুটেরারা সুযোগ পাবে, জাদুঘরে খবরদারি বাড়বে সরকারের। রাষ্ট্র মেরামতের কথাটা আনলেনি তারেক সাহেব, আমরা বিপক্ষে হইলাম কেমনে? আমরা বিপক্ষে হয়েছি কখন? আমাদের বিপক্ষে বানাইলে কখন? যখন মানে ওই ইন্টারিম গভর্নমেন্ট চুরি করে একটা কাগজ তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। দেন আমি এটা পছন্দ করলাম না, কলমটা আমি লিখলাম সেটা নোট অফ ডিসেন্ট। আমি আপনার সাথে একমত হইলাম না। জনগণের স্বার্থে সংশ্লিষ্ট এবং সবচেয়ে মজার বিষয় হলো, সরকার বলা যায় ফেসিবাদের আমলে কিছু বিষয় যে জায়গায় ছিল ওই জায়গায় যাওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। এর দ্বারা প্রতীয়মান হয় সরকার কিছুটা সেই দিকেই হাঁটছে। বেশ কিছু বিষয়, এগুলি সহ অনেকগুলি বিষয় কিন্তু আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি এবং নোট অফ ডিসেন্ট দিয়েছি। অন্তর্বর্তী সরকারের জারি করা বিচার বিভাগের 3টি এবং সংসদ সচিবালয় অধ্যাদেশ বাতিল করায় ক্ষোভ জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলের। তাদের অভিযোগ, এতে বিচারপতি নিয়োগ ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সরকারি দল বলছে, দ্রুত জারি করা অধ্যাদেশ 4টি ছিল ত্রুটিপূর্ণ। তারা পরবর্তীতে নতুন বিল এনে এগুলো সংসদে পাশ করবেন। 133টির মধ্যে 16টি অধ্যাদেশ সংসদেই তোলা হয়নি। সেগুলোর মধ্যে রয়েছে গণভোট, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশন সংক্রান্ত বিষয়গুলো। জুলাই সনদ নিয়ে আলাদা কোনো অধ্যাদেশ জারি করেনি অন্তর্বর্তী সরকার। জারি করা হয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যা সংবিধান সম্মত হয়নি বলে মনে করে বিএনপি। বিরোধীদের মতে ক্ষমতা কুক্ষিগত করার কৌশল হিসেবে গণভোটের মতো অধ্যাদেশ উত্থাপন করা হয়নি। সরকার দলের চিফ হুইপের দাবি, সব অধ্যাদেশ নিয়েই আলোচনা হয়েছে সংসদীয় বিশেষ কমিটিতে, যেখানে এসব বিষয়ে সম্মতি ছিল বিরোধীদের। আপনি যদি মানতেন না তো 2-3 কি বলতেন যে আমরা মানি না, এই রিপোর্ট আপনি দিলেন কেন? এখানে তো আমরা ঐক্যমত হইনি। এখন আপনি মানলেন, কাগজে আছে, জাতি জানে না, জানানো সম্ভব হয় না। কিন্তু এই কথাটা তো মাটিকে ওরা আসেন, ওরা মানলেন না। কিন্তু কথাটা তো ওনারাই নিজেরাই লিখছেন সবাই মিলে। যারা ছিলেন তাদের নাম বললাম বিরোধী দল থেকে, উপস্থিত তারা ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্তটা তারা গ্রহণ করেছেন। তাই সিদ্ধান্তটা এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করবে। আমাদের সাথে বিশেষ কমিটিতে সরকারি দলের কথা ছিল সকল অধ্যাদেশ পার্লামেন্টে উত্থাপিত হবে আবার, এবং সকল সদস্যই তার বক্তব্য পার্লামেন্টে উপস্থাপন করতে পারবে। কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে সকল অধ্যাদেশ এখানে উত্থাপন করা হয় নাই। উনি যেটা বলছেন, ওনার কথা উনি বলছেন, আমাদের বক্তব্য এটা ছিল না। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সংসদে সরকার ও বিরোধী দলের পারস্পরিক সৌহার্দ্য বজায় আছে বলে মনে করেন দুই পক্ষের সংসদ সদস্যরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশে হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 7 শিশুর। এর মধ্যে ঢাকাতেই মারা গেছে 6 জন। এ নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত 240 জনের প্রাণহানির খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগী।
হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী ভর্তি রয়েছে, তাই মেঝে ও বারান্দাতেও চলছে চিকিৎসা। সীমিত জনবল দিয়ে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। হাম দেশজুড়ে সন্তানদের বাবা মায়ের কাছে এখন এক আতঙ্কের নাম। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। শিশু ওয়ার্ডগুলোয় তিল ধারণের জায়গাটুকুও নেই। প্রতিটি শয্যায় হামের উপসর্গ নিয়ে কাতরাচ্ছে অবুঝ শিশুরা, সেই সাথে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদেরও। আমার বাচ্চারা এই যে কোলে নিলে আমরা আমনে উঠে আসে, সব তো ওষুধ দিয়ে গেছে। 2 দিন পর্যন্ত গায়ের থেকে পুরা শরীরে খালি ঠোস পড়ে যাইতেছে। জ্বরের সাথে কাশির সাথে হাম দেখা দিচ্ছে, মাথাও করতে পারে না, এরকম অসুস্থ। জ্বর, কাশ, এতন হাম হয়েছে। শয্যা নেই, তাই বাধ্য হয়ে মেঝে এমনকি বারান্দাতেও থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের। সেখানেই চলছে তাদের চিকিৎসা। সরকারি হাসপাতালে বরাদ্দের ওষুধ অপ্রতুল হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। বিছানায় বসার কোনো সিট খালি নাই, নিচে ফ্লোরে বসে বাচ্চার চিকিৎসা করাইতেছি। অধিকাংশ ওষুধই বাইরে থেকে কিনা। এখানে গ্যাস দিতে পারা যাচ্ছে না, বাচ্চাদের নিয়ে খুব অসুবিধা, ভোগান্তি হয়ে যাচ্ছে। এখানে ঠিক পাওয়া যাচ্ছে না। জ্বর মামা থার্মিটার নাই, আমার এটা বড় দুঃখ। আমার নিজের নিচ থেকে নামতেছে, বসার পর্যন্ত জায়গা নাই, এইরকম অবস্থা। প্রথম রাত আসছি আর আমরা ফ্লোরে শুধু একটা টারফাল বিষয়ে বসে রয়েছি, কোনো পা মেলুম যে ওই জায়গা নাই। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারীরাও চিকিৎসা নিতে যাচ্ছেন হামের উপসর্গ নিয়ে। আইসোলেশন সেন্টার সহ এসব রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। যেখানে আমাদের মনে করেন নার্স দরকার প্রতি 5 জনের জন্য একজন, কিন্তু এখানে আমরা নার্স 4 জন। আমাদের সেই অনুযায়ী 120 জন পেশেন্টকে হ্যান্ডেল করতে লাগবে। সো আমাদের অবস্থা একেবারে খারাপ। আগে আমরা দেখতাম ওয়ার্ডে শুধু হামের বাচ্চারাই আসতো, কিন্তু সাথে হচ্ছে এখন গর্ভবতী মা এবং বয়স্ক মানুষরাও আক্রান্ত হচ্ছে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে এরই মধ্যে বিভিন্ন স্থানে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। হামের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে সচেতন হতে বললেন চিকিৎসকরা। র্যাশ ওঠার পরে কমপক্ষে 1 সপ্তাহ সে বাসায় থাকে, কারণ একটা রোগী কমপক্ষে 20 জনকে ছড়াবে। আমরা চাই যাতে লোক সমাগমে না এসে বাসায় অবস্থান করুক, বারে বারে গা মুছার, পানি বেশি করে খাওয়ার, প্রস্রাব কতবার হয় গুনুক এবং শ্বাসকষ্ট হয় কিনা খেয়াল রাখো। সকলের সমন্বয়, সকলের সহযোগিতায় আমাদের অন্যান্য যে বিভাগগুলি আছে, যেমন এটার জন্য হিমশিম তো আমরা সবাই খাচ্ছি, এটা তো আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা তো ফেস করে আমরা এখন এগোচ্ছি আর কি। ইনশাল্লাহ সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই চ্যালেঞ্জটা খুব দ্রুত ওভারকাম করব। চলতি বছর হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে 240 জনের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। হামের পরিস্থিতি উচ্চ ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশের 8টি বিভাগেই হাম শনাক্ত হয়েছে। 64 জেলার মধ্যে 58 জেলায় অর্থাৎ প্রায় 91% এলাকায় রোগীর উপস্থিতি পাওয়া গেছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে, যার সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে ঢাকা বিভাগে। সংস্থাটি বলছে 2024 থেকে 2025 সালের মধ্যে এমআর টিকার ঘাটতি, টিকাদানের আওতা কমে যাওয়া এবং 2020 সালের পর দেশব্যাপী সম্পূরক হাম রুবেলা টিকাদান কর্মসূচি না থাকায় এই অবস্থা। পরিস্থিতি মোকাবেলায় টিকাদান নিশ্চিত করার তাগিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। জ্বালানি তেল নিয়ে অনেকটাই স্বস্তি ফিরেছে রাজধানীতে। আগের মতো দীর্ঘ লাইন নেই ফিলিং স্টেশনে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। চালকদের ভাষ্য, পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দিন শেষ। এখন তুলনামূলক কম সময়ে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। তবে রাজধানীর বাইরে তেল সংগ্রহে জেলায় জেলায় ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি। বেশিরভাগ পাম্পেই নেই আগের সেই দীর্ঘ লাইন ও ভোগান্তি। চালকদের ভাষ্য, আগে যেখানে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো, এখন পাম্পে গেলেই অল্প সময়ই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। না, অনেক কমছে, আগের চেয়ে অনেক কমছে। ফুয়েল পাস থাকাতে সুবিধা হয়েছে। এটা হওয়াতে সবার জন্য সুবিধাই হয়েছে। আজকে 5:30টার সময় রওনা দিছি, এখন কেবল আর কি তেলটা নিলাম আর কি। সময়টা তো কমে আসছে, একটু কমছে আর কি, অনেকটাই একটু নিয়ন্ত্রণে আসছে আর কি।
তবে ফুয়েল পাস ব্যবস্থা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এতে শৃঙ্খলা ফিরেছে, আবার কারো অভিযোগ অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল। ফুয়েল পাসটা পারি না, বুঝছেন, এই জন্য আমি তারপর রিকোয়েস্ট করছি আজকে দেন, আমি এরপর চেষ্টা করব। এখানে আসার পরে সে জানতেছে যে ফুয়েল পাসের সারা দিতেছে না, কারণ আমার কাছে আছে বাটন মোবাইল। আমি যদি না পাই তাহলে তো আমার 2 ঘন্টা বৃথা হবে না। পাম্প সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে জ্বালানি সরবরাহ বাড়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এর আগে আমরা যা পাইতাম তার থেকে একটু বেশি দিচ্ছি, ওই হিসাবে করে এখন মানুষের যে চাহিদা ছিল ওই চাহিদাটা একটু কমে আসছে। আশা করি আমাদের আশা ধারণা যে সামনে আর একটু কমে আসবে। সিরিয়াল থাকে 400-500, সেখানে এখন সিরিয়াল আছে 120 বা 30, আর গাড়ির সিরিয়াল থাকে 250-র মতো, এগুলা এখন আছে 40টা। তেল সংগ্রহে জেলায় জেলায় ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। জ্বালানি সংকটে রংপুর বিভাগের অনেক পাম্প এখনো বন্ধ রয়েছে। স্কিম বাড়িতে পানি দেবো শ্যালো দিয়ে, তার তেল বেরিয়েছে, তো আজকে বলে তেল নাই, বলে কালকে বলে তেল দিই। পাম্পে কোনোদিন তেল বন্ধ রাখে নাই, আজকে 2 দিন ধরে আমি পাম্পে, খাওয়া নাই দাওয়া নাই, পাম্পে পড়ে রয়েছি। আজকেও তেল পাই নাই, আগামী 27 তারিখে পাই কিনা তাও সন্দেহ আছে। জামালপুর ও শেরপুরেও একই চিত্র। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ভুয়া এজেন্সির নামে ফতুল্লা ডিপো থেকে বিপুল পরিমাণ তেল পাচারের বিষয়ে যমুনা টিভির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়। মন্ত্রীর সরাসরি নির্দেশে চলছে সরকারি অনুসন্ধান। তদন্তে যুক্ত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মাধ্যমে ডিপো থেকে তেল সরবরাহের পুরো প্রক্রিয়া খতিয়ে দেখবে সরকার। একই সঙ্গে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড গঠন করেছে 3 সদস্যের তদন্ত কমিটি। এছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির পক্ষ থেকেও গঠন করা হয়েছে আলাদা তদন্ত কমিটি। এর আগে যমুনার অনুসন্ধানে উঠে আসে লাইসেন্স ভাড়া নিয়ে বেনামি এজেন্সির মাধ্যমে একটি চক্রের প্রতিদিন প্রায় 9 থেকে 22,000 লিটার তেল সরবরাহের চিত্র। রেশনিং ব্যবস্থা চালু থাকলেও নিয়মিতভাবেই তেল সরবরাহ করছিল এসব বেনামি প্রতিষ্ঠান। জ্বালানির ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশে বেড়েছে লোডশেডিং। গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ, ফলে তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। এসএসসি পরীক্ষা চলছে, এর মাঝেই তীব্র হয়েছে বিদ্যুতের আসা যাওয়া। উপায় না থাকায় মোমের আলোতেই চলছে পাঠদান। প্রচণ্ড গরমে কষ্ট হলেও ভালো ফলাফলের জন্য তীব্র গরমে চলছে পরীক্ষার প্রস্তুতি। এটি কুড়িগ্রামের একটি বসত ঘরের চিত্র, যেখানে দিনে 6 ঘন্টারও বেশি থাকছে না বিদ্যুৎ, যার প্রভাব পড়েছে জনজীবনে। এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছি না। রাতে খুব অল্প সময়ের জন্য বিদ্যুৎ দেখা দিলেও যাতে আমাদের পুরো সম্পূর্ণ পড়া কমপ্লিট হচ্ছে না। গরমের কারণে গা ঘামছে, ওই জন্য ভালো মতো পড়াশোনা করা যাচ্ছে না। এর মধ্যেই হাট বাজারগুলোতে কমে গেছে বিকিকিনি। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষিকাজেও। বড় আবাদে সেচ চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কৃষক। পানি দিতে পারবেন না, সারাদিন বসে আছি, কারেন্ট যায় আবার আইসে, এই সারাদিন মিলি 1.5 বিঘের মধ্যে আমার হয়তো 20 শতক মাটি গেলা ভিজুর ভাই। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কারেন্ট থাকে, 20 ঘন্টা থাকে না। একই চিত্র মৌলভীবাজারে। মোবাইলের ক্ষীণ আলোতেই চলছে শিশুদের পড়াশোনা, এতে ব্যাহত হচ্ছে তাদের পাঠদান। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা শিশু থেকে সবার। ঘন্টার পর ঘন্টা কারেন্ট নাই, আমরা পড়তাম পারি না, সামনে আমরা পরীক্ষা। কারেন্ট নাই, আমি পড়তে পারি না, খুব বেশি গরম। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে নরসিংদীর শিল্প মিলগুলোতেও। দেশের 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই জেলা থেকে। বিদ্যুতের আসা যাওয়ায় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় মিল মালিকরা। মজুরি পাওয়া নিয়ে শ্রমিকরাও উদ্বিগ্ন। এখন আমরা আগে যা বেতন পাইতাম তার অর্ধেক বেতন আমাদের আসে, এতে করে আমাদের সংসার চালাতে সমস্যা হয়। আমরা বলতেই দিব শ্রমিক চলতে পারতো না, মাঝে টেকা দিব হয়তো মেলখানা চললে যা দিব। দৈনিক 1 কোটি গজ কাপড় তৈরি হয়। এখন বিদ্যুতের এই ঘাটতির কারণে 60-70 লাখ কাপড় হয়, এর বেশি হয় না। সরকারের কাছে একটা আবেদন জানাই যে আমাদের বিদ্যুতের জন্য নির্বিচ্ছিন্ন দেয়, আর সুতার দামটা যাতে ঊর্ধ্বগতি না হয়। বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনগুলোতে এই সমস্যা আরও প্রকট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাপস সরকার, যমুনা নিউজ।
দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে। সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে এমন ফল্ট লাইনগুলোই আতঙ্কের কারণ। রাজধানীর ডিআরইউতে পেপারস আয়োজিত সেমিনারে উঠে আসে এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, কেবল উদ্ধার কাজে বিনিয়োগ নয়, ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণেও গুরুত্ব দিতে হবে। গত বছরে সবচেয়ে বড় ভূমিকম্পের সম্মুখীন হয় বাংলাদেশ, যাতে নড়েচড়ে বসে গোটা দেশ। প্রথমবারের মতো ভূমিকম্পে মৃত্যুর সাক্ষীও হয় দেশ। এরপরে শুরু হয় তদারকি, চলে নানা ধরনের অভিযান। 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। চলতি বছরও ভূমিকম্পের আতঙ্ক কাটেনি। ঘন ঘন কম্পনে কাঁপছে দেশ। গত 4 মাসে রেকর্ড 1/2 ছোট বড় কম্পন অনুভূত হয়েছে। রাজধানীতে পেশাজীবী সংগঠন, প্রগতিশীল প্রকৌশলী পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ পেপারস ভূমিকম্প পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে বিশেষজ্ঞ, প্রকৌশলী ও স্থপতিরা বলেন, দেশের উত্তর আর পূর্বাঞ্চলে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে আছে। 7 বা 7-এর কাছাকাছি মাত্রা ভূমিকম্প হওয়ার জন্য যেই ধরনের ফল্ট বা যেটা থাকলে ফল্ট হওয়ার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, এরকম মাত্রার ফল্ট আমাদের দেশে আছে। তাইলে আমাদের দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাটা হচ্ছে দেশের উত্তর দিকে এবং দেশের পূর্ব দিকে। আর্থকোয়েককে প্রেডিক্ট করতে পারা একটা সময় আমরা ইম্পসিবল মনে করছিলাম, এখন দেখা যাচ্ছে এআই আসাতে এই জিনিসটা দেখা যায় সম্ভাবনার একটা দুয়ার খুলে দিয়েছে। নিয়ম মেনে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক দিক নির্দেশনারও প্রয়োজন বলে মনে করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। সবার যে যার ভবন চেক করে রাজুকের কাছে একটা সার্টিফিকেট বা একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেখানে সমস্ত তথ্যপত্রগুলো থাকবে। কিন্তু ওই কাজটা যদি 2015-তে করতো, এই 10 বছরে বা 11 বছরে কিন্তু আমরা অনেক এগিয়ে যেতাম। তো এখন কিন্তু রাজুক করার কথা চিন্তা করছে। রাজুক হয় কি, 2 পা আগালে 10 পা পিছিয়ে যায়, কারণ তাদের ওই সাহসের অভাব, তাদের নলেজের অভাব। আমাদের এখানে কোনো কেউ দায়িত্ব নিয়ে করলেও দেখা যাবে যে ওটা আবার বাগড়া দিয়ে দেবে পলিটিক্যাল লিডারশিপ। সেই জন্য পলিটিক্যাল লিডারশিপের সাথে সমন্বয় করেই কিন্তু সরকারি আমলা বা যারা পাওয়ারে আছে তাদেরকে এক্সিকিউশনে যেতে হবে। দুর্যোগের আগেই একটি প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলা এবং সচেতনতার উপর জোর দেওয়া হয় সেমিনারে। গ্রেটার ন্যাশনাল ইন্টারেস্ট বলে কিছু নাই if that challenge the local people's welfare. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নানা নাটকীয়তার পর সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তান পৌঁছতে সম্মতি দিয়েছে ইরানের প্রতিনিধি দল। পাকিস্তান সরকারের 2 কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ডন নিউজ। কর্মকর্তারা জানান, ছোট পরিসরে এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 2য় দফার এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হলে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে জানান ওই কর্মকর্তারা। এর কিছু ঘণ্টা আগে এক ফোন আলাপে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই বিষয়ে ইরান সরকারের আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। মার্কিন প্রতিনিধি দল কবে ইসলামাবাদ পৌঁছবে সেই বিষয়ে নিশ্চিত তথ্য দেয়নি ওয়াশিংটনও। বর্তমানে যুক্তরাষ্ট্রের লজিস্টিক্স ও নিরাপত্তা দল অবস্থান করছে সেখানে। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী এবং পশ্চিমা জাহাজের আতঙ্কে পরিণত হয়েছে ইরানের ফাস্ট বোট ইউনিট। ছোট আকৃতির বিভিন্ন ধরনের স্পিড বোট নিয়ে গঠিত এই ইউনিট মিসাইল ও রকেট নিয়ে খুবই দ্রুত গতিতে হামলা করতে সক্ষম এবং এই নৌযান অভিযান চালানোর সময় 20 থেকে 30টি স্পিড বোট একসাথে অংশ নেয়। এর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলাও কঠিন। টার্গেটের দিকে ছুটে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে স্পিড বোট। ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল, যাতে চোখের নিমিষেই ধ্বংস হচ্ছে বিশাল আকৃতির সব জাহাজ। হরমুজ প্রণালী জুড়ে টহল দিয়ে বেড়াচ্ছে ইরানের ছোট ছোট এসব স্পিড বোট, যা পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথায়। ইরানি নৌবাহিনীতে থাকা এই সামরিক নৌযান ইউনিটের নাম ফাস্ট বোট স্কোয়াড। আকারে ছোট কিন্তু প্রচণ্ড গতির এসব বোট তাদের টার্গেটে হামলা করে ঝাঁক বেঁধে, যার কারণে এটি পরিচিত মস্কিউটো বোট নামেও। সিরাজ, জুলফিকার, তারেক সহ বিভিন্ন ধরনের বোট রয়েছে এই ইউনিটে। 40 থেকে বড়জোর 50 ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে এসব স্পিড বোটগুলো। ঘন্টায় প্রায় 90 মাইল গতিতে ছুটতে পারে এগুলো। হেভি মেশিনগান, রকেট আর জাহাজ বিধ্বংসী মিসাইল মোতায়েন করা থাকে এসব স্পিড বোটগুলোই। এর পাশাপাশি সাগরে মাইন পাতা এবং রাডার জ্যামিং এর ক্ষমতাও রয়েছে।
আকৃতিতে ছোট হওয়ায় একদিকে রাডারে ধরা পড়া কঠিন, অন্যদিকে ঝাঁক বেঁধে হামলা করায় এই স্পিডবোট বহরের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়াও অত্যন্ত দুরূহ। সম্প্রতি সিনেমাটিক কায়দায় জব্দ করা 2 মার্কিন জাহাজে অভিযানের সময় ব্যবহার করা হয় এসব ফাস্ট বোট। এরপর থেকেই চলছে এসব নৌযান নিয়ে আলোচনা। স্পষ্ট কোনো তথ্য নেই কতগুলো এমন স্পিডবোট রয়েছে ইরানের বহরে, তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রায় 5000-এর মতো ফাস্ট বোট রয়েছে ইরানের সমর ভাণ্ডারে। এসব নৌযান সহজেই লুকিয়ে রাখা যায় উপকূলীয় টানেল, নৌঘাটি কিংবা বেসামরিক জাহাজের আড়ালে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।